সালাম আলাইকুম সবাইকে। সাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা সাবিপ্রবির বিগত বছরের প্রশ্নগুলোকে সমাধান করছিলাম। প্রত্যেকটা টপিকের প্রশ্ন আমি চেষ্টা করছিলাম টপিক ওয়াইজ সমাধান করার। আজকের ক্লাসটাও সেম। আমরা ভেক্টরের পরবর্তী চ্যাপ্টার, যেটা আমাদের নিউটনিয়ান বলবিদ্যা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আসা বিগত বছরের বিভিন্ন প্রশ্নগুলোকে টাচ করার চেষ্টা করব। আমি এখানে 2003-2 থেকে মানে একদম 2000 সন থেকে 2024-25 আসা ভর্তি পরীক্ষার সবগুলো প্রশ্ন কভার করার চেষ্টা করব। পাশাপাশি অনুরূপ বিভিন্ন জায়গায় আসা প্রশ্নগুলোকেও কালেক্ট করার চেষ্টা করব। ওকে, তো আসেন আমরা শুরু করে দিই। তো দেখো, আমাদের এই প্রথম প্রশ্নটা সাস্টের 24-25 সেশনে আসছে, অর্থাৎ জাস্ট রিসেন্ট ভর্তি পরীক্ষা। এবার 25-26-এর পরীক্ষা কিন্তু এখনো হয় নাই। তো প্রথম প্রশ্নে আমাকে বলা হচ্ছে, নির্দিষ্ট ভরে কোনো একটা বস্তুর ওপর এত মানের বল আনুভূমিকের সাথে কত কোণে প্রয়োগ করলে বস্তুটার আনুভূমিক ত্বরণ এত হবে। দেখো, প্রথমটা আর দ্বিতীয়টা কোয়াইট সিমিলার প্রশ্ন। একটা হচ্ছে আনুভূমিক দিকে কত বেগে মানে কত ত্বরণ প্রাপ্ত হবে, আর দ্বিতীয় প্রশ্নটা ছিল হেলানো তলের অঙ্ক। তো আমরা তো জানি যে আজকে এই যে যতগুলো অঙ্ক দেখতে পাইতেছো, সবগুলো অঙ্ক একটা সিম্পল ফর্মুলা দেয়া অ্যাপ্লিকেবল হবে, সেটা হচ্ছে F equals to mx। একদম সহজ। আমরা জানি নিউটনের সেকেন্ড ল এর একটা স্মল অ্যাপ্লিকেশন হচ্ছে, সেকেন্ড ল না, কিন্তু সেটা হচ্ছে F net equals to হচ্ছে আমার ma, রাইট? অর্থাৎ মোট লব্ধি বল হচ্ছে ভর ইনটু ত্বরণের গুণফলের সমান। তো এই লব্ধি বলটা বের করতে পারাটাই মোটামুটি একটা চ্যালেঞ্জের বিষয়। খেয়াল করে দেখো, এম ভরের একটা বস্তু ছিল। তো এখানে আমার হচ্ছে সেই বস্তুটা, এম ভরের বস্তুটা, এই এম ভরের বস্তুর উপর আমি এফ মানের বল আনুভূমিকের সাথে ক্রিয়া করতেছি। ধরো এটা হচ্ছে আমার 8 নিউটন বল, আনুভূমিকের সাথে থিতা কোণে প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এই কত কোণে ক্রিয়া করলে, থিতার মানটা কত হইলে আমার এই আনুভূমিক বরাবর বস্তুটা এ ত্বরণে বা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে কি হবে, গতিশীল হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর ফোর্স এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার এম এ। এখানে কিন্তু বস্তুটাকে এক্স অক্ষ বরাবর গতিশীল করার জন্য 8 নিউটন সম্পূর্ণভাবে প্রযুক্ত হচ্ছে না। 8 এর আনুভূমিক বরাবর একটা উপাংশ এফ এক্স সেটাকে বস্তুটাকে এক্স বরাবর নেওয়ার জন্য দায়ী। তাহলে চিন্তা করে দেখেন এফ অফ এক্স কি হবে। 8 এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিতা ইকুয়ালস টু হচ্ছে এম এ, দেন থিতা ইকুয়ালস টু থাকতেছে আমাদের কস ইনভার্স, উপরে হচ্ছে এম এ, নিচে হচ্ছে ফোর্স এফ ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, নাইস। তো খুব অল্প সময়ে করা যায় এমন প্রশ্ন, লাইক পারফেক্ট এমসিকিউ প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা যদি দেখো, একদম প্রথমটার মতোই দ্বিতীয় প্রশ্নটা জাস্ট একটু চেঞ্জ করছে। প্রশ্ন ব্যাংক সমাধানের গুরুত্ব ঠিক কতটা খেয়াল করে দেখো। এই প্রশ্নটা জিএসটি ভর্তি পরীক্ষা 20-21-এ আসছে, এবং ঠিক কিছু বছর পরে এই রিসেন্ট ইয়ারে 24-25 আসা প্রশ্ন, সেম টপিক, সেম কথাবার্তা। এখানে বস্তুটা হেলানো তলবে উপরে উঠছিল, আর এখানে এটা সমতলে আসছে। এটা আসছে জিএসটি 20-21-এ। জিএসটি ভর্তি পরীক্ষা অর্থাৎ 2020 সালের দিকে যে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষাটা হইতো, সেখানে কিন্তু সাবিপ্রবি তার মধ্যে যুক্ত ছিলেন, রাইট? তো এই প্রশ্নটা 20-21 প্রশ্ন কিন্তু সাস্ট কর্তৃক আসছে। তো ওই সমসাময়িকের প্রশ্ন আর এখন দেখো সাস্ট 24-25 প্রশ্ন, সেম ক্যাটাগরির প্রশ্ন। জাস্ট কোশ্চেন ব্যাংক যারা সলভ করে গেছে তাদের জন্য উপরের প্রশ্নটা একদম খাড়া কমন। তাদের জন্য এটা ম্যাথ সলভ করা 30 সেকেন্ডের কোনো ব্যাপার না, 30 সেকেন্ডে কম সময় করতে পারবে তারা। তো কি বলছিল দেখি, এত কথা যখন আসতেছে যে 30 ডিগ্রি কোণে হেলানো 2 কেজি ভরের একটা বস্তুকে এত ত্বরণে উঠাতে হলে কত বল প্রয়োগ করতে হবে। চিন্তা করে দেখো, একটা বস্তু হেলানো তলে আছে, এই যে হেলানো তলে আছে বস্তুটা আমার 30 ডিগ্রি কোণে হেলানো তলে আছে। কত বল প্রয়োগ করতে হবে বস্তুটার যদি আমি উপরের দিকে এত ত্বরণে তুলতে চাই, অর্থাৎ এই এম ভরের বস্তুটাকে উপরের দিকে কত তুলতেছি, এ ত্বরণ, সেটার মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তুলতে চাইলে কত বল প্রয়োগ করতে হবে। এখন তুমি তো জানো ত্বরণ কোন দিকে হয়, ত্বরণ হচ্ছে লব্ধি বলের ডিরেকশন হয়, অর্থাৎ বস্তুটার ঊর্ধ্বমুখী একটা ফোর্স এফ কত মানের দিতে পারলে বস্তুটার উপরের দিকে গতিশীল হবে এত ত্বরণে। তাহলে হেলানো তলের ম্যাথ যদি করতে চাই, আমরা জানি বস্তুর ভরের কারণে সেন্টার বরাবর এটা কি থাকে, ওজন এমজি। আর ঠিক বস্তুর একটা প্রতিক্রিয়া বল আছে, সেই প্রতিক্রিয়া বল হচ্ছে তলের লম্ব বরাবর বাহিরের দিকে, এটা হচ্ছে আর। আশা করি তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম পারো। ওকে, এফবিডি। তাহলে আমরা যদি এখানে এই আরটাকে পিছনের দিকে বর্ধিত করি, আর বরাবর যদি পিছনের দিকে যাওয়ার চেষ্টা করি, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। এই প্রতিক্রিয়া বলকে ব্যালেন্স করার জন্য একটা উপাংশ থাকবে, এবং এই এফ বলের বিপরীত দিকে আরো একটা উপাংশ থাকবে।
এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমার থিতা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিতাই হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এমজি এর 30 ডিগ্রি বরাবর উপাংশটা কত হয়ে যাচ্ছে? এমজি এর 30 বরাবর উপাংশ হচ্ছে এমজি কস 30, এবং এই বলটার নিচের দিকে যেটা উপাংশ এমজি কজ এর উপর যে উলম্ব বরাবর একটা উপাংশ থাকে, এটা হচ্ছে কি এমজি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বস্তুটার উপরের দিকে যাওয়ার জন্য এফ বলের বিপরীতে ওজনের এমজি সাইন 30 ডিগ্রি উপাংশটা ক্রিয়া থাকবে, অর্থাৎ ওজনের একটা উপাংশ কজ উপাংশটা প্রতিক্রিয়া বলের যোগান দিচ্ছে, আর ওজনের সাইন উপাংশটা বস্তুটাকে গড়িয়ে পড়তে সাহায্য করতেছে, অর্থাৎ নিচের দিকে নামায় আনতে চাইতেছে। বস্তুটা যদি নিচের দিকে না আসে, আমি যদি চাই বস্তুটাকে উপরের দিকে তুলতে, তাহলে আমাকে নিশ্চয়ই সাইন থিতার বিপরীতে এই এফ মানের বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে চিন্তা করে দেখো, আমার লব্ধি বল নেট ফোর্সটা কি হচ্ছে? একটা ফোর্স উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে, একটা ফোর্স গড়ায়া নামাইতে চেষ্টা করতেছে। আলটিমেটলি লব্ধি বল হচ্ছে এফ মাইনাস এম জি সাইন থিতা। কেন হইতেছে? বুঝতেই পারতেছো, এফ এর মান বড়, এফ এর মান বড় হওয়ার কারণে বস্তুটা উপরের দিকে উঠতে পারছিল, ধরো আসলে বস্তু গড়াতে 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 নিচেই পড়ে যাবে, ঠিক না? তাইলে এফ মাইনাস এম জি সাইন থিতা ইকুয়ালস টু কি হবে? নেট ফোর্স ইকুয়ালস টু ভর ইনটু ত্বরণ এম এ। নাইস। তাহলে এখানে আমার কাছে সবগুলা মানই দেওয়া আছে, দেখো থিটার মান থেকে শুরু করে সব দেওয়া আছে। আমরা যদি সিম্পলি বসায় দেই, এফ ইকুয়ালস থাকতেছে এম কমন এ প্লাস জি সাইন থিটা। তাহলে বস্তুর ভর ছিল 2 কেজি, ত্বরণ হচ্ছে 3, 9.8 সাইন 30। তাহলে আলটিমেট রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। উত্তরটা আসছে 15.8 নিউটন। আমার নিচে হয়তো বা জায়গা নেই, আমি লিখে রাখলাম উপরে। 15.8 নিউটন পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা উপরের দিকে এত ধরনের গতিশীল হবে। দেন এই প্রশ্নটাও একটা পরন্ত বস্তুরই ম্যাথ, এফ ইকুয়াল টু এম এ দিয়েই করতে হবে ম্যাথ বস্তুটাকে। যে একটা বস্তু, নির্দিষ্ট ভরের বস্তু উপর থেকে যখন নিচের দিকে পড়তে থাকে, তখন সে নির্দিষ্ট মানের বাতাসের বাধার সম্মুখীন হয়, তাহলে বস্তুর ত্বরণ কত? আমি জাস্ট সালগুলা ধরাতে চাইতেছি। আমার এই প্রশ্নটা 19-20 আসছে, রাইট? তো 19-20 সেশনে আসা প্রশ্নটাকে একটু খেয়াল করে দেখো। একটা এম ভরের বস্তু তুমি যদি এটাকে সিম্পলি ছেড়ে দাও, পৃথিবীর অভিকর্ষ বলের ক্রিয়ায় বস্তুটা নিচের দিকে নেমে আসবে। ওকে, বস্তুটা যখন নিচের দিকে নেমে আসার চেষ্টা করবে, তখন তার বায়ু তাকে একটা বাধা দেওয়ার চেষ্টা করবে, ঘর্ষণ, বাতাসের যে একটা ঘর্ষণ থাকে, সেই ফ্রিকশনটা কি করবে? তার গতির বিপরীতে এটা বাধা দেবে। তাহলে বাতাসের বাধাটা ঠিক তার বিপরীতে কাজ করতেছে, যে স্মল এফ। তাহলে বস্তুর নিচের দিকে আলটিমেট লব্ধি বলটা কত আসতেছে? এফ নেট ইকুয়ালস টু হইতাছে এম জি মাইনাস এফ। আর আমরা জানি সেই লব্ধি বলের মান হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণের গুণফলের সমান। তাহলে এম এ ইকুয়ালস টু এম জি মাইনাস এফ। সিম্পল ভাবে চিন্তা করো, ত্বরণ বের করার জন্য আমরা সিম্পলি এ ইকুয়ালস টু লিখতে পারি এম জি মাইনাস এফ বাই এম। ওকে, বস্তুর ভর ছিল, সব দেওয়া আছে, জাস্ট রেজাল্টটা বসাইয়া দাও। 1.5 ইন্টু 9.8 মাইনাস 7.5, এম হচ্ছে 1.5, বাড়ি দিলে আসতেছে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বস্তুটার ত্বরণ। অর্থাৎ একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে যে অভিকর্ষ ত্বরণে নিচের দিকে পড়বে এমন কোনো কথা নাই। বাতাসের বাধার কারণে সেটা কিছুটা রিডিউসড হয়ে যাবে, এবং সেই রিডিউসড হয়ে সে 4.8 লব্ধি ত্বরণ প্রাপ্ত হয়। ঠিক আছে, নিউটন বল এত সেকেন্ড যাবত ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত? এটা অ্যাকচুয়ালি আসছে বলের ঘাত থেকে। আজকে আমার টোটাল 3টা টপিক শুরুতে রাখছি আমি, বল, বলের ঘাত, ভরবেগ। তাহলে 15 নিউটন বল 3 সেকেন্ড যাবত যদি ক্রিয়া করে, তাহলে বেগের পরিবর্তন বের করার জন্য তুমি তো জানো বলের ঘাত হচ্ছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার ক্রিয়াকালের গুণফলের সমান, সেটা হচ্ছে বলের ঘাত। আর বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বস্তুর ভর যদি হয় এম, বেগের পরিবর্তন যদি হয় ডেল ভি, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে বলের ঘাতকে আমি এম ইন্টু ডেল ভিও লিখতে পারি, এফ ইন্টু টিও লিখতে পারি। তাহলে একটু চিন্তা করে দেখো, আমরা যদি এই মাঝখানের দুইটা জিনিসকে কম্বাইন করে ফেলতে পারি, তাহলে আমার বেগের পরিবর্তন ডেল ভি ইকুয়াল টু কি থাকতেছে? এফ ইন্টু টি বাই এম। বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড যাবত ক্রিয়া ছিল, তাহলে 15 ইন্টু 3, বস্তুর ভর কত ছিল? বস্তু কিছু একটা বলছে, ব্যাগের পরিবর্তন কত? আচ্ছা, যদি ভরের পরিমাণ উল্লেখ না করে, মোস্ট প্রবাবলি প্রশ্নটাতে 1 কেজি ভরের বস্তু বলা ছিল, তাহলে এখানে এম এর মান যদি আমরা 1 বসাই, তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে 45 মিটার পার সেকেন্ড, রাইট? এটা হচ্ছে বস্তুর ব্যাগের পরিবর্তনের মান। আসছে বলের ঘাতের এই কনসেপ্টটা থেকে, যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তো এটা হচ্ছে 12-13 সেশনে, জাস্ট 12-13 সেশনে আসা একটা অঙ্ক। চিন্তা করো, আজ থেকে এত আগের মানুষ, মানে যখন 2012-13 সেশনে কোন ক্লাসে ছিল তুমি, ওই সমসাময়িকের প্রশ্ন কথা চিন্তা করো। এটা একটা জিনিয়াস প্রবলেম।
এই প্রশ্নটাতে বলা হচ্ছে যে কোনো একটা বস্তু সেম থিতা কোণে আনত তলে গতিশীল আছে, এফ বলের ক্রিয়া চলতেছে বস্তুর উপর। তাহলে এই বস্তুটা যদি সমবেগে চলতে চায়, অর্থাৎ যদি এই বস্তুটাকে সমবেগে আমি গতিশীল করতে চাই, বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে। তো একটু আগে যে ফ্রি বডি ডায়াগ্রাম ছিল, চিন্তা করে দেখো, এই কি ছিল, এম ভরের একটা বস্তু উপরের দিকে এফ বলের ক্রিয়ায় উঠতেছে, বস্তুর ওজন ছিল নিচের দিকে এম জি, বস্তুর প্রতিক্রিয়া বল ছিল তলের লম্ব বরাবর আর। তাহলে আমরা পাইছিলাম কি, যে এই অ্যাঙ্গেলটা যদি থিতা হয়, নিশ্চয়ই প্রতিক্রিয়া বলের বিপরীতে একটা উপাংশ থাকবে, যে অ্যাঙ্গেলটা হবে থিতা। তাহলে এম জি এর থিতা বরাবর উপাংশ হচ্ছে এম জি কস থিতা, আর কজ এর লম্ব বরাবর উপাংশ হচ্ছে এম জি সাইন থিতা, রাইট? তাহলে চিন্তা করে দেখো, একটা বস্তু যদি সমবেগে উপরের দিকে ওঠে, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত হয়? শূন্য হয়ে যায় না? তাহলে আমি এখানে নেট ফোর্স ইকুয়ালস টু বলতে পারি জিরো, আর লব্ধি বল হচ্ছে এখানে আমার এম জি সাইন থিতা এবং এফ এর বিয়োগফলের সমান, ইকুয়ালস টু হচ্ছে জিরো। আচ্ছা, তাহলে এফ মাইনাস এম জি সাইন থিটা যদি জিরো হয়, তাহলে প্রযুক্ত বল এফটা কি আমার এম জি সাইন থিটার সমান হয়ে যাবে না? এম জি সাইন থিটার সমান হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, বস্তুর ভর আছে, অবশ্য ত্বরণ আছে, থিতা আছে। আচ্ছা, এখানে কোনো কিছু দেয় না, সব প্রতীকী অর্থে রাখছে। তাহলে এটাই হচ্ছে অপশন, যে বস্তুর উপর ঠিক এই পরিমাণ বল ক্রিয়া করলে বস্তুটা সমবেগে উপরের দিকে উঠবে। দেখো, 6 নম্বর প্রশ্নে বলা হইতেছে যে একটা বস্তুর উপর নির্দিষ্ট সময়ব্যাপী নির্দিষ্ট মানের বল ক্রিয়ারত থাকলে বস্তুর ভরবেগ কতটা বৃদ্ধি পাবে। এটা ঠিক আগের প্রশ্নটার মতোই। তোমরা তো জানো যে বস্তুর ক্ষেত্রে বলের ঘাত এফ ইন্টু টি তার ভরবেগের পরিবর্তনের সমান এম ইন্টু ডেল ভি এর সমান। তো এখানে এম ডেল ভিটা কি ছিল? এম ডেল ভিটা ছিল ভরবেগের পরিবর্তন। তা তুমি যেখানে ক্রিয়াশীল বল এবং সময় দুটারে গুণ করে দিতে পারো, অর্থাৎ 5 এবং 1 যদি গুণ করে দেই, তাহলে ভরবেগের পরিবর্তন সেটা থাকতেছে আলটিমেটলি আমার 5 নিউটন সেকেন্ড। আশা করি বুঝতেছো। এটা একদম বেসিক লেভেলের একটা প্রশ্ন, যারা বুঝে এই কোয়েশ্চেনটা বুঝলে খুব সহজ, যে ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান। তাহলে বলের ঘাতটা যদি এখানে 5 নিউটন সেকেন্ড হয়, তাহলে ভরবেগের পরিবর্তন ততই তো হবে। খেয়াল করে দেখো, এখানে একটা বস্তু যখন নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে পতিত হলো, পতনের পর সে পূর্বের বেগের 2/3 বেগে ফিরে গেছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। কারণ কি, মনে করো বস্তুটা শুরুতে যখন পড়তেছিল আদি অবস্থায় বেগের মান শূন্য, স্থির অবস্থা থেকে পড়ছে, মাটিতে এসে যখন আঘাত করছে ওই মুহূর্তে তার একটা ভেলোসিটি আছে ভি। এই ব্যাগটা যত, ধরো এই ব্যাগের মান যা, তার 2/3 ভেলোসিটি নিয়ে ব্যাগ বলটা কি করছে, বাউন্স ব্যাক করে উপরের দিকে চলে গেছে। তাহলে আমরা যদি এই ব্যাগের মান জানতে পারি, তাহলে তার পরিবর্তিত ব্যাগ অর্থাৎ 2/3 ব্যাগের মানে বের করতে পারবো। সোজা বাংলায় ব্যাগের পরিবর্তনটা ভাবতে পারবো। ব্যাগের পরিবর্তন আছে মানে ভর ব্যাগের পরিবর্তন আছে। সহজ। তাহলে চিন্তা করে দেখো, পাশে লিখে ফেলি যে এখানে শেষ ব্যাগ অর্থাৎ ভূমিতে আঘাত করার সময় ব্যাগ ভি ইকুয়ালস টু হচ্ছে √2gh, যেখানে এইচ এর মানটা যদি বসায় দেই, তাহলে আলটিমেটলি আমরা ব্যাগের মান পেয়ে যাচ্ছে √19.6 ইন্টু 45, 29.69 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বস্তুটা মাটিতে 29 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, অর্থাৎ এটা হচ্ছে তার আঘাতকালীন বেগ 29.69 মিটার পার সেকেন্ড। এবার সে ফেরত গেছে কি, এই ব্যাগের 2/3 ভেলোসিটি সে উপরের দিকে ফেরত গেছে, বাউন্স ব্যাক করছে। তাহলে ভি টু ইকুয়ালস টু হচ্ছে 2/3 ইন্টু 29.69। তাহলে আলটিমেটলি এটার মান হয়ে যাবে 19.89 মিটার পার সেকেন্ড, বা 8 মিটার পার সেকেন্ড। তুমি কি বুঝতেছো যে বস্তুটা আইসা 29 মিটার পার সেকেন্ড বেগে এসে আঘাত করছে, ফেরত গেছে প্রায় 19 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে একটা বেগের পরিবর্তন আছে, তার মানে ভরবেগের পরিবর্তন আছে। তাহলে ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু ডেল ভি, বেগের পরিবর্তন। তাহলে বস্তুর ভর সেটা হচ্ছে আলটিমেটলি আমার 0.2 কেজি। বেগের পরিবর্তন যদি মাপতে চাই, 29.69 মাইনাস 19.8, আলটিমেটলি আমরা ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাচ্ছি, দেখি, ইন্টু 0.2, এটা আসতেছে 1.95 কেজি মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান নির্দিষ্ট ভরের একটা বস্তুর উপর কত সময় ধরে বল প্রয়োগ করলে সেটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে? 11-12 সেশনে আসা প্রশ্ন। সাবিপ্রবির ভর্তি পরীক্ষার পূর্বের প্রশ্নগুলো দিকে তোমরা তাকাই, তুমি কিছুটা ভিন্নতা দেখতে পাবা। সাস্ট কখনোই তোমার জেনারেল লেভেলের প্রশ্ন করে না, ওরা একটু ইউনিক লেভেলের প্রশ্ন করে। ওদের প্রশ্নে আমরা ভিন্নতা দেখতে পাই। যেমন গড় বাঁধা বিগত 5 বছরের প্রশ্ন তুমি মিলাও, এক্সাক্ট ফ্রেমের প্রশ্ন পাবা না, ইউনিক টাইপের প্রশ্ন পাওয়া যেতে পারে। এই ভেরিয়েশনটা ফিজিক্সের থেকে ম্যাথ
এর ক্ষেত্রে বেশি ভেরিয়েশনটা দেখা যায়। তখন আমি ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ করবো, দেখতে পাবা যে কত লেভেলের ভেরিয়েশন প্রশ্নে আছে। ওকে, তো খেয়াল করো, এখানে একটা নির্দিষ্ট বেগে চলমান বস্তু, বস্তুটার ভর হচ্ছে 5 কেজি ভরের বস্তুর উপর কত সময় ধরে বল প্রয়োগ করলে সেটি এত দূরত্ব অতিক্রম করবে। খুব ঠান্ডা মাথায় বেসিক লেভেলের প্রশ্ন একদম। একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুটা কত ভরের বস্তু? 5 কেজি ভরের বস্তু, 15 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। খুব সিম্পল, একদম ঠান্ডা মাথায় চিন্তা করবে। তাহলে এই যে বস্তুটা, এই বস্তুর উপর তুমি যদি অ্যাক্সেলারেশন করো বা বস্তুর উপর বল প্রয়োগ করো নির্দিষ্ট সময়ব্যাপী, বল প্রয়োগের ফলে বস্তুটার মধ্যে ত্বরণ বৃদ্ধি পাবে এবং সেই ত্বরণ বৃদ্ধির কারণে বস্তুটা কিছুটা দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। বস্তুটা তার আদি অবস্থা থেকে শেষ অবস্থা, অর্থাৎ 100 মিটার দূরের এই শেষ অবস্থাতে থাকবে। বস্তু 100 মিটার যাক, এস পরিমাণ দূরত্ব যাক, আমাদের কি? আমরা শুধু জানতে চাই বস্তুটাতে যে যে পরিমাণ বলটা প্রয়োগ করছি, সেই বলের ক্রিয়ায় বস্তুটা 100 মিটার সামনে যাইয়া কত বেগ অর্জন করবে সেটা জানতে চাই। কারণ কি? কারণ বস্তু আদিতে একটা বেগ ছিল, 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে যদি বেগটা পেয়ে যাই, তাহলে তার ভর বেগের পরিবর্তন পাইতেছি এবং সেটা সাহায্যে আমরা এফ এর মানটা পেয়ে যেতেছি, বলের পরিমাণ পেয়ে যেতেছি। বেগ ভি ইকুয়াল টু হচ্ছে √/, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। আমরা তো জানি দূরত্বের সাপেক্ষে শেষ বেগের রাশিমালা এইটা। তার মধ্যে এখানে মান বসায় দেই, আদি বেগ ছিল 15 প্লাস 2 দূরত্ব ছিল 100 মিটার এবং এ এর মানটা কত বসাবে খেয়াল করো। তো এ এর মান কত বসাবে বলতে, এ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু যদি এম এ হয়, এ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম। তাহলে এখানে বল হচ্ছে 10 নিউটন আর ভর হচ্ছে 5 কেজি, এ এর মান হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে ব্যাগের মান আসতেছে 25 মিটার/সেকেন্ড। অর্থাৎ বস্তুর ব্যাগ 15 থেকে 25 মিটার/সেকেন্ড হয়েছে, ব্যাগের পরিবর্তন 10 মিটার/সেকেন্ড, 10 নিউটন বলের প্রভাবে। খেয়াল করি ঠান্ডা মাথায়। তাহলে আমরা তো জানি যে বলের ঘাত এফ ইন্টু টি ইকুয়ালস টু হচ্ছে ভরবেগের পরিবর্তন এম ইন্টু ডেল ভি, ঠিক না? তাহলে সময়কাল টি ইকুয়ালস টু হচ্ছে ভর ইন্টু বেগের পরিবর্তন বাই বল। এখানে বলের পরিমাণ ছিল 10 নিউটন, এফ ইকুয়াল টু 10 নিউটন, এবং বেগের পরিবর্তন 15 থেকে 25-এ যাওয়ার জন্য বেগের পরিবর্তন হইতেছে 10 মিটার/সেকেন্ড। সব কাটাকাটি গেলে এখানে এম এর মান যদি বসাই দেই তাহলে সময় লাগতেছে 5 সেকেন্ড। অর্থাৎ 10 নিউটন বল 5 সেকেন্ড যাবত ক্রিয়া করলে সেটা 100 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। সাবিপ্রবি 11-12 সেশনের অঙ্ক। আমরা যদি ঠিক 11-12-র পরের অঙ্ক অর্থাৎ 12-13 সেশনে যাই, সেখানে দেখতে পাচ্ছি সেম গতিবিদ্যা এবং বলবিদ্যার সাথে মিলিত একটা প্রশ্ন আসতেছে। একটা গাড়ি নির্দিষ্ট বেগে গতিশীল, গাড়িটার বেগ আদি বেগ হচ্ছে 72 কিলোমিটার/ঘন্টা বা 20 মিটার/সেকেন্ড। এই গাড়িটা নির্দিষ্ট দূরে একটা শিশুকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপছে এবং ওই শিশুটা ঠিক 50 সেন্টিমিটার সামনে এসে থামছে, একদম নাক বরাবর এসে থামছে। আরোহী সহ গাড়ির ভর দেওয়া আছে। জানতে চাইছে যে গাড়িটা থামাইতে কতটুকু সময় লাগছে এবং কত বল প্রযুক্ত হয়েছে। তো তুমি চিন্তা করে দেখো, গাড়িটা আদিতে 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিল এবং থেমে যাওয়ার পরে বেগের পরিমাণ হচ্ছে 0 এবং এখানে মোট কত পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এ বিন্দু থেকে গাড়িটা যদি যাত্রীটাকে দেখতে পাইতো, অর্থাৎ এ বিন্দু হতে শিশুকে দেখতে পাইলে, ধরো বি বিন্দুতে আছে আমাদের সেই শিশুটা দাঁড়ায় আছে যার সামনে থামতে হবে, তাহলে সে কিন্তু সম্পূর্ণ এবি পরিমাণ দূরত্ব অতিক্রম করে নাই, মোট দূরত্ব থেকে 50 সেন্টিমিটার কম অতিক্রম করছে। কারণ যদি সে 50 সেন্টিমিটার কম দূরত্ব অতিক্রম না করে, তাহলে তো সে শিশুটা ধাক্কাই দিয়ে ফেলতে পারত, ঠিক না? তো 50 সেন্টিমিটার কমায় যদি দেই, তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে টোটাল দূরত্ব ছিল 40.5 মাইনাস 0.5, অর্থাৎ সে আলটিমেটলি 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। সহজ করে বলেন যে ব্যাগটা শুরুতে ছিল 20 মিটার/সেকেন্ড, 40 মিটার দূরে যাইয়া ব্যাগ হয়ে গেছে 0, থেমে গেছে 40 মিটার দূরত্বে। তাহলে এই যে থামার জন্য তার কি পরিমাণ মন্দনের প্রয়োজন হয়েছে তুমি তো জানো। এ ইকুয়ালস টু হচ্ছে, আমরা সিম্পল ভাবে হিসাব করতে পারি যে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার, দূরত্বের সাপেক্ষে সরণ ত্বরণ। তাহলে যে চিন্তা করে দেখো, আমরা এখান থেকে এ পাইতে পারি যেভাবে ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টোয়াইস এস। যেহেতু মন্দন সামনে একটা মাইনাস আসবে, তো মাইনাসটা এড়ানোর জন্য তুমি সামনে একটা অতিরিক্ত মাইনাস দিয়ে ফেলতে পারো, কিংবা এখানে প্লাসের জায়গায় মাইনাস দিতে পারো, তোমার ইচ্ছা, যেভাবে করতে ভালো লাগে। তাহলে দেখো, তাহলে আমরা এদিকে পেয়ে যাবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টোয়াইস এস। তাহলে মন্দনের মান যা আসতেছে, আদি বেগ ছিল 20, শেষ বেগের মান 0, 2 ইন্টু দূরত্ব হচ্ছে 40 মিটার, এখানে আমরা এ এর মান পাইতেছি, আমরা এখানে মন্দনের মান পাইতেছি 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। একটু লক্ষ্য করো, যদি মন্দন থাকে খুব সহজে বল আসা যায় কিভাবে, কারণ আমরা জানি ফোর্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ।
সহজ সূত্র, এটা সবাই পারে। তাহলে m ইন্টু a করে ফেললে fx থাকতেছে, ভর হচ্ছে আমার এখানে কত ভরের বস্তু ছিল, 1000 কেজি ভরের বস্তু ছিল, 1000 ইন্টু a গুণ করলে এটা হচ্ছে 5000 নিউটন বলের ক্রিয়ায় থামছে। স্বাভাবিক, 1000 কেজি ভরের একটা ট্রাকরে যদি তুমি থামাইতে চাও 40 মিটার দূরত্বে, অনেক বেশি পরিমাণ ব্রেক জনিত বল লাগবে। এই বলের মানটা প্রায় 5000 নিউটন। সময়টা কিভাবে বের করা যায় তোমরা জানা উচিত, ঠিক আগের অঙ্কটার মতো। খেয়াল করে দেখো, এফ ইন্টু টি ইকুয়ালস টু কি হচ্ছে, ভর ইন্টু বেগের পরিবর্তন। যদি আমি একটু এলোমেলো লিখতেছি, আমি জাস্ট এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি নিজে করে নিও। এফ ইন্টু টি ইকুয়ালস টু হচ্ছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ভর আছে, বেগের পরিবর্তন আছে, ক্রিয়াশীল বলের পরিমাণ আছে, সময়টা তুমি খুব সহজে চাইলে নির্ণয় করতে পারো। একটা জিনিস তোমাকে বোঝাইতে চাই, সেটা হচ্ছে, খেয়াল করো আমি ভিডিওর শুরু থেকে বলতেছি, আমার 1 নম্বর আর 2 নম্বর অঙ্কটা ছিল জিএসটি 20-21 এবং সাস 24-25-এর অঙ্ক, সিমিলার ক্যাটাগরির অঙ্ক, বল থেকে আসছে। এবং এই 8 এবং 9 এটাও দেখো সিমিলার ক্যাটাগরির অঙ্ক। 11-12-তে আসা প্রশ্ন 12-13-তে এসে রিপিট হইতেছে, তো ক্যাটাগরি সেম রাখতেছে। তাই তোমরা অবশ্যই 24-25 সেশনের প্রশ্ন 25-26-এর জন্য একটু অ্যানালাইসিস করা যাবা। দেখো কমন পড়তেও পারে, টাইপ কমন পড়তে পারে। এই সংঘর্ষের টপিকটা অনেক ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। বলা হচ্ছে নির্দিষ্ট ভরের একটা স্থির বস্তুকে তার সমান ভরের অপর একটা বস্তু দ্বারা কত বেগে আঘাত করলে বস্তুদ্বয় একই সাথে নির্দিষ্ট বেগে চলবে। তুমি চিন্তা করে দেখো, ধরো এটা হচ্ছে আমার m1 ভরের বস্তু, স্থির অবস্থায় আছে, তাই আদিবেগ 0, তার ভর হচ্ছে 1 কেজি। তার সাথে আমি সমভরের অর্থাৎ m2 ভরের, সেটাও কিন্তু 1 কেজি ভরের একটা বস্তুকে কত বেগে আঘাত করলে এই দুইটা বস্তু মিলিত অবস্থায়, যখন দুইটা বস্তু একত্রিত হয়ে যাবে, মিলিত বেগটা হয়ে যাবে 1 সেন্টিমিটার/সেকেন্ড। সেটাই তো বলছে। তাইলে মিলিত অবস্থায় ভরের পরিমাণ কত, 2 কেজি না, 1 কেজি যোগ 1 কেজি, মিলিত অবস্থায় কত হয়ে যাবে, 2 কেজি হয়ে যাবে। তাহলে আমরা যদি সিম্পলি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র করি, আদি ভরবেগ, আদি মোট ভরবেগ, শেষ মোট ভরবেগের সমান। তাহলে আদি মোট ভরবেগ, এই m1 ভরের বস্তুর ভরবেগ হচ্ছে 0, m2 এর জন্য হচ্ছে m2v ইকুয়ালস টু হচ্ছে মিলিত ভর, ধরো এটা দিলাম m1 প্লাস m2 ইন্টু বেগ, মিলিত বেগ v। তো দুইটা প্রায় সেম সেম হয়ে যেতেছে, এটা কাজ করি, এটাতে v1 বলে দিই বা v2 বলে দিই। ওকে, তাহলে ঝামেলা হবে না। তাহলে চিন্তা করে দেখো, m2 ভর ছিল 1 কেজি ভরের বস্তু, ইন্টু v2 টাই বের করতে হবে। মিলিত ভর হচ্ছে 2 কেজি, আর বেগ হচ্ছে 1 সেন্টিমিটার/সেকেন্ড। অর্থাৎ বস্তুটা দ্বারা যদি আমি 2 সেন্টিমিটার/সেকেন্ড বেগ দ্বারা, 2 সেন্টিমিটার/সেকেন্ড বেগ দ্বারা একটা স্থির বস্তুকে আঘাত করি, তাহলে সেই ক্ষেত্রে দুইটা বস্তু মিলিত অবস্থায় বেগটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 1 সেন্টিমিটার/সেকেন্ড বেগে চলাফেরা করবে। সংঘর্ষের টপিকে আমরা পড়ছিলাম যে সমান ভরের দুইটা বস্তু, একটা যদি স্থির হয় একটা যদি গতিশীল হয়, সমান ভরের বস্তুদের মাঝখানে সংঘর্ষের ফলে বেগ হ্রাস পায়, কারণ কিছুটা তো ইম্প্যাক্ট পড়বেই। তাহলে দেখো এখানে বেগের পরিমাণ হ্রাস পাইতেছে, সে 2 মিটার/সেকেন্ড বেগে, মিটার/সেকেন্ড, সেন্টিমিটার/সেকেন্ড বেগে আসতেছিল, আঘাতের ফলে তার বেগটা, মিলিত বেগটা কত হয়ে গেছে, 1 সেন্টিমিটার/সেকেন্ড। তো এই সংঘর্ষের এই সেম লেভেলের টপিক, দেখো এখানে সংঘর্ষ 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 অনেক তো আর লেখা সম্ভব না, সেম সংঘর্ষের অনেক অঙ্ক, যেমন এই একটা অঙ্ক, এটা সাবিপ্রবি 16-17-তে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 13-14-তে আসছে, খুলনাতে আসছে, মাওলানা ভাসানীতেও আসছে। যে চিন্তা করে দেখো, বোঝাই, একটা 4 কেজি ভরের বস্তু এত বেগে, অপর একটা 2 কেজি ভরের বস্তু চলমান এত বেগে, তারা একে অপরে কি করছে, ঘাত করছে। বুঝতেই পারতেছো, পিছনের বস্তুটার বেগ বেশি, একটা সময় যে সে তারা ধাক্কা দিবে, ধাক্কার ফলে বস্তু দুটা মিলিত অবস্থায় কত বেগ নিয়ে চলে। তো ওই যে 9-10-এর অঙ্ক, সেটা হচ্ছে কি, যে m1u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু মিলিত অবস্থায় m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ v। তাহলে বলবা তোমরা v যদি বের করে ফেলতে পারো, মিলিত ভর হয়ে যাবে 4 যোগ 2, আর m1u1 4 ইন্টু 10, আদি ভরবেগ m2u2 2 ইন্টু 5, 2 ইন্টু 5। কাজ করলে ম্যাথ খুব সহজে মিলা যাবে। দেখো, আহ টপিকটা মানতেছি একদম ইজি একটা টপিক, বাট পচা শামুকে যেন পা না কাটে, বোঝার চেষ্টা করো। এই প্রশ্নটা যতটা সহজ লাগতেছে, কারণ দুইটা বস্তু সংঘর্ষের পরে একই দিকে চলতেছে, বা দুইটা বস্তু একই দিকে গতিশীল ছিল। মাওলানা ভাসানী 19 সালে যে একটা 19 সেশনে যে একটা প্রশ্ন আসছে, সেখানে এই 2 কেজি ভরের বস্তু, ওরা জাস্ট এই প্রশ্নটা হালকা একটু কাট করছে। বুঝো হালকা একটু কাট কিভাবে করছে, এই 4 কেজি ভরের জায়গায় বদলা দিচ্ছে 40 কেজি ভরের বস্তু, 2 কেজির জায়গায় বদলা দিচ্ছে 20 কেজি ভরের বস্তু, এবং জাস্ট সিম্পলি সামনের বস্তুটা আগে একই দিকে গতিশীল ছিল, এটা গতির দিকটা পাল্টাই দিছে, অর্থাৎ দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে আসলে তারপর সংঘর্ষের পরের বেগ জানতে চাইছে। অর্থাৎ আমি যদি এই প্রশ্নটা রাখি, তাহলে এটা হয়ে গেছে মাওলানা ভাসানীর একটা প্রশ্ন, এম পি এস ইউ, যেটা বর্তমানে জিএসটির আন্ডারে, মোস্ট প্রবাবলি, জানি না আমি। দেখো এমত অবস্থায় কি হয়ে যাবে,
যদি তুমি আগে একটা ব্যাগের মানটাকে পজিটিভ বলো, এখন এই ব্যাগের মানটাকে নেগেটিভ বলতে হবে। কারণ আগে একটা ভেলোসিটি ছিল +10 মিটার পার সেকেন্ড, প্রথমটা পজিটিভ মানে হাতে ডান দিকে যাচ্ছে, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা কি ঠিক বিপরীত দিকে ফেরত আসতেছে না? বিপরীত দিকে ফেরত আসার কারণে এই ভেলোসিটিটা হবে -5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে প্লাস মাইনাসের হিসাব ঠান্ডা মাথায় করবা। যদি আমাকে সেম প্রশ্নটা একটু আমি চেঞ্জ করি, অর্থাৎ 40-এর জায়গায় শুধু 4 রাখি, 20-এর জায়গায় 2 রাখি, তাহলে এটা হয়ে গেছে ফার্স্ট 16-17তে আসা একটা প্রশ্ন, অর্থাৎ এটা আরেকটা প্রশ্ন দাঁড়ায় যায়। তাহলে এই টাইপের প্রশ্নগুলোতে একটু ফোকাস দিবে, প্লাস মাইনাসটা ঠান্ডা মাথায় বুঝে করবে। নিচের দিকের যে প্রশ্নটা সেটা ভরবেগের ওই যে বলের ঘাতের টপিক থেকে আসতেছে। এটাতে বলছে নির্দিষ্ট ভরের বস্তু, চিন্তা করে এটা হচ্ছে একটা দেয়াল, সেই দেয়ালে একটা 5 কেজি ভরের বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে এসে আঘাত করছে, আঘাত করে লম্ব ভাবে ফেরত গেছে, অর্থাৎ ঠিক বিপরীত দিকে ফেরত গেছে। কত বেগে ফেরত গেছে? 0.8 মিটার পার সেকেন্ড বেগে ফেরত গেল। ঠিক আছে, তাহলে এই যে ভাইয়া যেটা বলার চেষ্টা করতেছি এটা বুঝিস নাকি তোরা? 1.2 যদি পজিটিভ হয় এটা কি হবে? নেগেটিভ। একটা সাথে এটা বিপরীতে আসতেছে, তাহলে আলটিমেটলি বলের ঘাত সেটা ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ডেল ভি, ভর হচ্ছে 5, বেগের পরিবর্তন 1.2 থেকে -0.8, বুঝতেছো নি তোমরা? 1.2 মাইনাস মাইনাস 0.8, তাহলে এটা হচ্ছে 2, 5 দুগুণে 10 নিউটন সেকেন্ডও বলতে পারো, কেজি মিটার পার সেকেন্ডও বলতে পারো। এটারে খুব বেশি এফোর্ট দিলাম না, এটা পারো না আমি জানি। এই টাইপের প্রশ্ন ভরপুর, জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক বেশি আসছে। সহজ বলে ফেলে দেব না, কারণ এই প্রশ্নগুলা কঠিন প্রশ্নের জন্য সময় বাঁচাবে। এই টাইপের প্রশ্নগুলো তুমি পাইরা যাও, তোমার মাথায় স্ট্রেস কমবে, এবং যে বড় বড় অঙ্ক যেগুলো আসলে 45 সেকেন্ডে করা সম্ভব না, 1 মিনিটে করা সম্ভব না, ওই প্রশ্নের জন্য সময় বাঁচিয়ে দেয়। সংঘর্ষের টপিক থেকে আসা এই শেষ প্রশ্নটা, মানে এই যে সাস্টের 19-20-এ আসা এই প্রশ্নটা, এটা মাফিয়া অঙ্ক। বেসিক কথা, মাফিয়া বলার কারণ হচ্ছে যে অধিকাংশ মানুষ এই ম্যাথটা করতে সময় ভুল করছে বা ভুল করবে স্বাভাবিক। আমি যদি ফার্স্টে সবার মতো গড় বাঁধা নিয়মে সমাধানটা করাই, এখানে আদিবেগ বলা আছে u1 বা u=2i3j। সবাই যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে ভাইয়া ব্যাগের মান নিয়ে আসবা, ব্যাগ ভেক্টর রূপে দেওয়া আছে, মান নিয়ে আসেন, তাহলে মান নিয়ে আসবা, করবা কি √4 + 9 = 13। দেন বস্তুটা এই ব্যাগে চলমান, অপর একটা বস্তু 6 কেজি ভরের, তার ব্যাগ হচ্ছে, ধরো এটা যদি আমরা বলতাম v1, যেটা এটা প্রথম বস্তু, এটা বলি আমরা দ্বিতীয় বস্তু v2, সেটা হচ্ছে -4i-6j। মান বের করলে 16 + 36 কিছু একটা হবে, ক্যালকুলেটর বাড়িতে। এন্ড সবাই বলবো যে যেহেতু যুক্ত বস্তুর ব্যাগ বের করতে বলছে, তাই আমরা এই কাজটাই করবো। v হচ্ছে নিচে m1 + m2, হ্যাঁ, ওপর হচ্ছে m1 v1 + m2 v2, ওই যে যুক্ত বস্তুর ব্যাগ নির্ণয়ের অঙ্ক। একটা প্রশ্ন তোমার কাছে আমার, সেটা হচ্ছে তুমি বুঝবা কেমনে দুইটা বস্তু কি একই দিকে গতিশীল অবস্থায় যুক্ত হয়েছে, নাকি পরস্পর বিপরীত দিকে আইসা সংঘর্ষ হয়ে যুক্ত হয়েছে? কিভাবে বুঝবা? এটাও তো হয়, আমরা দেখি না যে একটা বস্তু ধীরে চলতেছিল, পিছন থেকে একটা বস্তু সে ধাক্কা দিছে, অতঃপর তারা যুক্ত অবস্থায় চলছে। এটাও কি হয় না যে একটা বস্তু পরস্পর মুখোমুখি সংঘর্ষ হতো ঘটনা ঘটে? যদি তারা মুখোমুখি সংঘর্ষ হয়, তুমি সেক্ষেত্রে বুঝতেই পারতেছো v1 এর সাপেক্ষে v2টা চেঞ্জ হয়ে যাবে, কারণ একটা বস্তু যদি সম্মুখ দিকে আসে, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা ফেরত আসতেছিল, তাহলে প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে। বুঝবো কেমনি? বই তো ডিরেক্ট যোগ করে বসে আছে, বইয়ে কিন্তু এই বিষয়টা এক্সপ্লেন করে নাই। তুমি সিম্পল ভাবে একটু চিন্তা করলেই হয়ে যায়। তুমি বোঝাই, খেয়াল করো। তুমি না ফার্স্টে v1 এবং v2 ভেক্টরের ডিরেকশন একটা অ্যানালাইসিস করো। চিন্তা করো, আমার v1 ভেক্টরটা কোন দিকে যাবে? v1 এর পজিটিভ, অর্থাৎ প্রথম বস্তুর ব্যাগ এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই বরাবর 3 ঘর, তাহলে আলটিমেটলি এটা লব্ধি ব্যাগটা হচ্ছে ঠিক মাঝামাঝি, এটা হচ্ছে v1। আর v2 হচ্ছে এক্স অক্ষ বরাবর -4 ঘর। আচ্ছা, এটা বুঝো, v1 হচ্ছে টুয়াইস i প্লাস 3j। তাহলে ভেক্টরের এক্স অক্ষ বরাবর অংশ 2 একক, ওয়াই বরাবর অংশ 3 একক, তাহলে এক্স এবং ওয়াই এর লব্ধি দুইটার যোগফলিত হচ্ছে v1। এই v1টা কোন বরাবর যাবে? ঠিক মাঝামাঝি যাবে। v2 এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর -4 একক, v2 হচ্ছে -4i-6j, এক্স বরাবর যাবে -4 একক, অর্থাৎ সোজা কথা 4 ঘর, বিপরীত দিকের জন্য মাইনাস, আর ওয়াই বরাবর যাবে নিচের দিকে 6 ঘর। তাহলে বুঝতে পারতেছো এই -4i আর এই -6j, এই দুইটার মিলিত যোগফলিত হইতেছে আলটিমেটলি কি আমার v2, তাহলে v2টা হবে ঠিক মাঝামাঝি। তাহলে কি বুঝলাম? v1 এবং v2 একে অপরের কি করতেছে? অপোজ করতেছে। v1 এর ডিরেকশন যদি কর্ণ বরাবর বাহিরের দিকে হয়,
V2 ডিরেকশন কর্ণ বরাবর ভিতরের দিকে হবে। একটু প্যারালাল শিফটিং করেন, এটাকে ভাই একটু সমতলে নিয়ে আসেন না। যদি সমতলে নিয়ে আসি, V1 এর মানটা যদি হয় √13, তাহলে V2 টা কি ছিল, তার বিপরীত দিকে আসতেছে, তাহলে V2 এর মানটা হয়ে যাবে -2√13। বুঝতেছো? কারণ হচ্ছে V1 এর সাপেক্ষে V2 কোন দিকে যাচ্ছে, তার উল্টা দিকে যাচ্ছে। উল্টা দিক বোঝানোর জন্য আমরা একটা মাইনাস দিচ্ছি। তাহলে যেটা বলতে চাইছেন ওনারা, যুক্ত বস্তু কত বেগে চলবে, তাহলে আমরা বের করব মিলিত বেগ m1 প্লাস m2, সামনে হচ্ছে m1v1 প্লাস m2v2। তাহলে ভরের যোগ করলে 4 যোগ 6, 4 কেজি ভর একটা, 6 কেজি ভর একটা, তাহলে 4 কেজি ভরের বস্তু যাচ্ছিল √13 আর 6 কেজি ভরের বস্তু যাচ্ছিল 2√13। এই জায়গাতেই ঝামেলাটা দেখতে পাচ্ছি অনেক সলিউশনে, ওরা প্লাস ধরতেছে, প্লাস হবে না, এটা মাইনাস হবে। কারণ কারণ হতেছে আমি যখন ভেক্টর অ্যানালাইসিস করে দেখতেছি V1 এর সাপেক্ষে V2 তার বিপরীতে যাচ্ছে, তাই আমার এখানে মাইনাস দিতে হবে। যদি মাইনাসটা দেই, যেটা আসবে তোমরা সলভ করে দেখবা, এটাই হচ্ছে তাদের মিলিত অবস্থার